তখন আমরা এই আনসারটা দিব যে এই সাইন্সগুলো যদি আমরা পাই তাহলে আমরা বলবো যে পেশেন্ট টেস্ট। ঠিক আছে, এখন অক্সিজেন স্যাচুরেশন আমরা কতটুকু রাখতে পারি? আমাদের শরীরে অক্সিজেনের যে স্ট্যাটাসটা মোর দেন 94% থাকতে হবে। আর যেসব পেশেন্ট সাপোজ কার্বন ডাইঅক্সাইড নিচেই নেয়, যেমন সিওপিডি, অ্যাজমা, তাদের ক্ষেত্রে টার্গেট স্যাচুরেশন আমার 88 থেকে 92% হলেই হবে। এখন কারো যদি দেখা যায় যে পালস অক্সিমিটার দিয়ে স্যাচুরেশন লেস দেন 94 অথবা সিওপিডি পেশেন্টের ক্ষেত্রে লেস দেন 88% আছে, তাকে অবশ্যই আমাকে তার হাইপোক্সিয়াটা কারেকশন করার জন্য সাপ্লিমেন্টাল অক্সিজেন পেশেন্টকে আমার দিতে হবে। তো আমরা অক্সিজেন কি কিভাবে দিতে পারি? অক্সিজেন দিতে পারি, আমরা জানি ওয়ার্ড সেটআপে অক্সিজেন দেওয়ার জন্য আমাদের কাছে আছে অক্সিজেন সিলিন্ডার। আর অনেক সময় ওয়ার্ডে একটা তো অক্সিজেন সাপোর্ট, একটা তো বলা পোর্টেবল অক্সিজেন সিলিন্ডার, আর একটা হচ্ছে ওয়াল মাউন্টেড অক্সিজেন ডেলিভারি ডিভাইস, মানে ওয়ালে অক্সিজেনের লাইনটা লাগানো থাকে। তো ওয়ালে অক্সিজেনের লাইন লাগানো থাকুক আর সিলিন্ডার লাগানো থাকুক, দুইটার মাঝে একটা জিনিস কমন থাকে, সেটা হচ্ছে অক্সিজেন ফ্লো মিটার। তো আমরা ফ্লো মিটারটা সিলিন্ডারেও পাই এবং ওয়াল মাউন্টেড অক্সিজেন যে সোর্স সেখানেও লাগানো থাকে। এই ফ্লো মিটার থেকে অক্সিজেনের লাইনটা লাগিয়ে আমরা পেশেন্টকে কানেক্ট করি। তো ফ্লো মিটারে একটা বল থাকে, ওই বলটা 0 to 15 লিটার পর্যন্ত একটা দাগ কাটা থাকে। তো এখানে 15 লিটার পর্যন্ত অক্সিজেন আমরা অক্সিজেন সাপ্লাই থেকে পেশেন্টকে বিভিন্ন ডিভাইসের মাধ্যমে পেশেন্টকে দিতে পারি। ডিভাইসগুলো কি কি? এটা হচ্ছে নেজাল ক্যানোলা, একটা হচ্ছে ফেস মাস্ক, তারপর নন রিব্রেদার মাস্ক, দেন আম্বু ব্যাগিং করতে পারি। এছাড়া এগুলো দেওয়ার পরও, মানে 15 লিটার অক্সিজেন দেওয়ার পরও পেশেন্টের যদি স্যাচুরেশন মেনটেন না হয়, তখন আমরা আরও অ্যাডভান্স কিছু ডিভাইস ইউজ করতে পারি। সেগুলো সাধারণত আইসিইউতে করা হয়, সেগুলো আমার মনে হয় না এই ক্লাসে এতটা দরকার আছে। যেমন তাও আমি নামগুলো বলি, একটা হচ্ছে হাইড্রো নেজাল ক্যানোলা, এই কোভিড সিচুয়েশনে তো আমরা অনেক হাইড্রো নাম শুনলাম। তারপর হচ্ছে বাইপেট মেশিন, আর অ্যাডভান্স আরেকটা মেশিন, সেটা হচ্ছে এটা আমরা সাধারণত আইসিইউতে ভেন্টিলেটর সাপোর্ট দিয়ে থাকি, সেটা হচ্ছে মেকানিক্যাল ভেন্টিলেটর। তো এই জিনিসগুলো দিয়ে ইউজ করে আমরা পেশেন্টের অক্সিজেনের মাত্রাটা বাড়াতে পারি। তো নেজাল ক্যানোলা দিয়ে ইউজুয়ালি 1 থেকে 4 লিটার পর্যন্ত অক্সিজেন দেওয়া যায়। ফেস মাস্ক অক্সিজেন দেওয়া যায় 5 থেকে 10 লিটার। নন রিপিটার মাস্কে আমরা 10 থেকে 15 লিটার পর্যন্ত অক্সিজেন দিতে পারি। আর আম্বু ব্যাগিং দিয়ে অলমোস্ট আমরা 15 লিটার বেশি অক্সিজেন দিতে পারি। আর হাই ফ্লো মেকানিক্যাল ভেন্টিলেটর মেশিনের মাধ্যমে আমরা 100% পর্যন্ত অক্সিজেন সাপ্লাই পেশেন্টকে দিতে পারি। তো আমরা ইনিশিয়ালি যখন হাইপোক্সিয়া থাকবে, আমরা একটা দিয়ে দেখবো, কাজ না হলে তার পরেরটাতে যাবো, এভাবে করে করে আমাদের টার্গেট থাকবে পেশেন্টের অক্সিজেন লেভেল মোর দেন 94%-এ রাখা। ঠিক আছে, তো আমরা এয়ারওয়ে এর মধ্যে আমরা তাহলে এটা শেষ করলাম যে এতে যে এয়ারওয়ে বললাম, এয়ারওয়ে আলোচনা কি হলো যে এয়ারওয়ে প্যাটেন্সিটা মেনটেন করব, ব্রিদিং এর জন্য আমরা ইনহেল এক্সেল ঠিক আছে কিনা সেটা দেখবো, হাইপোক্সিয়া কারেকশন করব। এটা হচ্ছে আমার এয়ারওয়ে ইনিশিয়াল রিসাসিটেশন। তারপর আসে আমাদের সার্কুলেশন। সার্কুলেশনে কি ছিল? সার্কুলেশনে আমার প্রথম অ্যাসেসমেন্ট হবে সার্কুলেটরি স্ট্যাটাসটা অ্যাসেস করা। সাপোজ সার্কুলেশন যদি ফার্স্ট অ্যাসেস করতে চাই, পেশেন্টের যদি পালস স্টেবল থাকে, তার সাথে সাথে আমার হাতটা চলে যাবে ক্যারোটিড। ক্যারোটিড পালসটা আমার দেখে নিতে হবে যে পালসের ভলিউম কেমন। প্রথমে আমরা চিন্তা করবো ক্যারোটিড পালস আছে না নেই। যদি ক্যারোটিড পালস অ্যাবসেন্ট থাকে, তাহলে আমাকে কি বলতে হবে যে পেশেন্টের ক্যারোটিড পালস অ্যাবসেন্ট, কি পেশেন্ট কার্ডিয়াক অ্যারেস্টে আছে। আর আমরা জানি কার্ডিয়াক অ্যারেস্ট মানে হার্ট বন্ধ হয়ে আছে সাময়িকভাবে। যেহেতু হার্ট বন্ধ, কার্ডিয়াক আউটপুট অ্যাবসেন্ট, পালস অ্যাবসেন্ট, দ্যাট মিনস ক্যারোটিড পালস অ্যাবসেন্ট মানে পেশেন্ট ইন কার্ডিয়াক অ্যারেস্ট। এখন ক্যারোটিড পালস আছে, তো কার্ডিয়াক অ্যারেস্টের কি ট্রিটমেন্ট? কার্ডিয়াক অ্যারেস্টের কাজ হচ্ছে সিপিআর। সিপিআর এ আলাদা প্রোটোকল আছে, আলাদা ইয়ে আছে, সেটা আমরা পরে জানবো। জাস্ট আমরা জেনে রাখি, শুধু এটুকু জেনে রাখি যে পেশেন্ট যদি ক্যারোটিডে হার্টবিট পালস অ্যাবসেন্ট থাকে, তার মানে কার্ডিয়াক অ্যারেস্টে আছে, তাকে আমার সিপিআর দিতে হবে। আর যদি এমন হয় পেশেন্ট সার্কুলেটরি ফেলিওরে আছে, দ্যাট ইজ পালস আছে, পালস খুব স্টেবল এবং ট্যাকিকার্ডিক আছে, অনেক বেশি হার্ট রেট হচ্ছে, এত বেশি ট্যাকিকার্ডিয়া হচ্ছে যে পালসের ভলিউমটা অনেক কম এবং ব্লাড প্রেশার ঠিকমতো মনিটর করা যাচ্ছে না। তারপর পেরিফেরাল পারফিউশন ও তার ক্যাপিলারি রিফিল টাইম অনেক বেশি হয়ে গেছে। তো এই যে পালস ফিবল ট্যাকিকার্ডি, তো আমরা ধরে নিব পেশেন্টের সার্কুলেশন ঠিক নেই, দ্যাট মিনস পেশেন্ট ইন সার্কুলেটরি ফেলিওর অথবা পেশেন্ট শকে আছে। তো এই যে সার্কুলেটরি ফেলিওর পেশেন্ট আছে, তো সার্কুলেটরি ফেলিওরের পেশেন্ট থাকলে আমরা কি কি চিন্তা করি? একটা হতে পারে পেশেন্ট শকে আছে, যেমন কার্ডিওজেনিক শক হতে পারে, আরো ভ্যারিয়াস টাইপের শক হতে পারে, কার্ডিয়াক অ্যারেস্টে থাকতে পারে। তো এখন আমরা শকের ক্লাসিফিকেশনে যদি যাই, শকের ক্লাসিফিকেশন করলে আমরা জানি সবাই যে শক কি কি ধরনের হতে পারে। প্রথম কথা, পালস স্টেবল, ব্লাড প্রেশার পাওয়া যাচ্ছে না, পেশেন্ট শকে আছে, এটা হচ্ছে আমার প্রথম কনসেপশন। নেক্সট আমাকে চিন্তা করতে হবে তার এই যে পেশেন্ট শকে গেল, তার শকের কারণটা কি।
এটা কি হাইপোভলিউমিক শক নাকি কার্ডিওজেনিক শক নাকি অবস্ট্রাকটিভ শক। আরো কিছু শক হয়, সেটা আমরা সাবসিকুয়েন্ট আলোচনায় আসবে, যেমন একটা হচ্ছে সেপটিক শক, তারপর অ্যানাফাইলেটিক শক, নিউরোজেনিক শক। তো কমনলি যেগুলো আমরা ওয়ার্ডে পাই সেটা হচ্ছে প্রথমে যদি চিন্তা করে হাইপোভলিউমিক শক। সাপোজ একটা পেশেন্ট, এটা খুবই খুবই কমন। ম্যাডাম একজন একটা কোশ্চেন করেছে, অনেক পেশেন্টের স্যাচুরেশন 94 এর নিচে থাকে কিন্তু কোনো কমপ্লেইন নাই, সেক্ষেত্রে কি অক্সিজেন দিতে হবে? মানে উনি এটার অ্যাপ্রোচ জানতে চাচ্ছেন, 94 থাকলে কি করবে? না, এটা হচ্ছে পেশেন্টকে অ্যাসেস করতে হবে যে পেশেন্টের অ্যাজমা, সিওপিডি বা ক্রনিক CO2 রিটেনার কিনা, অথবা পেশেন্টের ওএসএ আছে কিনা। ওএসএ মানে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, অনেক মোটা পেশেন্ট, হাইপোথাইরয়েড পেশেন্ট, এইসব পেশেন্টের যেটা হয় কি ক্রনিক একটা কার্বন ডাইঅক্সাইড তাদের শরীরে জমে থাকে, তো তাদের স্যাচুরেশন সবসময় কমই থাকে, 88% থাকে। তো এইসব ডিজিজের 94 এর নিচে থাকে, পেশেন্ট যদি স্টেবল থাকে এবং আমার হিস্ট্রি যদি সাজেস্টিভ হয় যে পেশেন্ট কার্বন ডাইঅক্সাইড রিটেনার, যেমন ওবেসিটি, হাইপোভেন্টিলেশন সিনড্রোম, এইসব জিনিস যদি থাকে তাহলে তার ক্ষেত্রে অক্সিজেন নিতে হবে না। বাট যদি নর্মাল পেশেন্ট, প্রিভিয়াস কোনো হিস্ট্রি নাই, পেশেন্টের ডিস্ট্রেস আছে, সাথে 94%-এর নিচে আছে, তাকে তাহলে অবশ্যই অক্সিজেন দিতে হবে। এখন CO2 যাদের রিটেনার তাদেরকে কেন অক্সিজেন দিতে হবে না, এই জিনিসটা আমাকে ক্লিয়ার করি। কারণ আমরা জানি আমাদের রেসপিরেটরি সেন্টার স্টিমুলেশন হয় দুটো জিনিস, একটা হচ্ছে হাইপোক্সিয়া মানে অক্সিজেন কমে গেলে, আরেকটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেলে। এখন কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেলে যেটা হয়, যাদের কার্বন ডাইঅক্সাইড রিটেনার, যেমন সিওপিডি পেশেন্টের দেখা যায় সবসময় একটা ক্রনিক শ্বাসকষ্ট থাকে, তারা দেখা যায় পুরোপুরি শ্বাসটা এক্সালটে মেনটেন করতে পারে না, তো তাদের সবসময় শরীরে কার্বন ডাইঅক্সাইড বেশি থাকে। তো এই যে দীর্ঘমেয়াদী কার্বন ডাইঅক্সাইড বেশি থাকার কারণে, এদের কার্বন ডাইঅক্সাইড লেভেল বেশি থাকার কারণে যে আমাদের রেসপিরেটরি সেন্টারটা স্টিমুলেশন হয়, এই ড্রাইভটা নষ্ট হয়ে যায়। তো এইসব পেশেন্টের রেসপিরেটরি সেন্টার স্টিমুলেশন করা মানে আমাদের শ্বাস নেওয়ার জন্য যে ড্রাইভটা দরকার সেটা হচ্ছে হাইপোক্সিয়া। তো এই পেশেন্টের হাইপোক্সিয়াটা আমরা অ্যালাউ করবো, কারণ এইসব পেশেন্টের যদি স্যাচুরেশন আমি মাপলাম, আমি জানি না সিওপিডি আছে কিনা, মাপলাম, মেপে দেখলাম যে পেশেন্ট স্টেবল আছে বাট স্যাচুরেশন 88, 89 আছে, তাকে যদি আমি অক্সিজেন দিয়ে দিই তাহলে কি হবে, সে পেশেন্ট যাও শ্বাস নিত, আমার এই হাইপোক্সিয়া কারেকশন করার কারণে সে আরো শ্বাস নেবে না, কারণ তার জন্য কার্বন ডাইঅক্সাইড বেশি থাকা এটা তো কোনো স্টিমুলেশন হিসেবে ইউজ হচ্ছে না, কারণ সে এই স্টিমুলেশনে ডিসেন্সিটাইজড হয়ে আছে। সেজন্য তার ক্ষেত্রে আমি হাইপোক্সিয়াটা রাখতে চাই যাতে পেশেন্টের শ্বাস প্রশ্বাসটা মেনটেন হয়। যদি এই হাইপোক্সিয়াটা আমি ওভার কারেকশন করে ফেলি, যে সাপোজ যার অক্সিজেন 88, CO2 রিটেনার, তাকে যদি আমি অক্সিজেন দিয়ে কারেকশন করে স্যাচুরেশন 94, 95 তুলে ফেলি, তাহলে কি হবে, পেশেন্ট আরো কম শ্বাস নেওয়া শুরু হবে, এতে রিভার্স ওয়েতে তার কার্বন ডাইঅক্সাইড বাড়া শুরু হবে। সেজন্য বলা হয়ে থাকে অ্যাজমা, সিওপিডি পেশেন্টের ভেন্টিলেশনটা মেনটেন করার জন্য আমার হাইপোক্সিক ড্রাইভটা প্রিজার্ভ করা জরুরি। সেজন্য তার হাইপোক্সিয়া আমি পুরোপুরি কারেকশন করব না। এইসব পেশেন্টের ক্ষেত্রে 94 এর নিচে স্যাচুরেশন থাকলে আমি তাকে অক্সিজেন দিব না, তার জন্য স্যাচুরেশন উপরে কারেকশন করা ও বেশি অক্সিজেন দেওয়া আরো বেশি ক্ষতিকর। তার যদি স্যাচুরেশন 94 এর নিচে থাকে তাহলে তাকে অবশ্যই অক্সিজেন দিতে হবে এবং তার কেন হাইপোক্সিয়া হলো সেই কারণটা বুঝতে হবে। ক্লিয়ার? বুঝতে পারছো? জি ম্যাম। আচ্ছা আচ্ছা, যদি বুঝতে না পারো আবার বলবো, কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে আমি চাই ইন্টারেক্টিভ করতে, কথা ক্লাস নিলে আরো বোরিং লাগে, তাই না? আচ্ছা, এখন আসি শখের যে ব্যাপারটা ছিল। শখের ক্ষেত্রে আমরা জানি যে শখে সাধারণত কি হয়, শখে সাধারণত দেখা যায় পালস স্টেবল থাকে, অথবা সিভিয়ার ট্যাকিকার্ডিয়া থেকে পালস কাউন্টিং করা যায় না, আরেকটা ব্লাড প্রেশার কম থাকে। এখন শখের কারণ হিসেবে আমরা জানি এটাকে সার্কুলেটরি ফেলিওর বলা হয়। বেশিরভাগ ক্ষেত্রে মোস্ট কমন হচ্ছে হাইপোভলিউমিক শক, মানে শরীরে ব্লাড নাই, ভলিউম লস হয়েছে বা পানি শূন্যতা, যেমন সিভিয়ার ডিহাইড্রেশন। কারণ কি, সাপোজ একটা পেশেন্ট আসলো 2-3 দিন ধরে তার প্রচন্ড লুজ মোশন হচ্ছে, অনেকবার বমি হয়েছে, তার শরীর থেকে অতিমাত্রা ফ্লুইড লস হয়ে গেছে। এখন এই ফ্লুইড লস হওয়ার কারণে তার শরীরে তো ভলিউমই নাই, আজকে কিভাবে তার পালস ব্লাড প্রেশার আসবে। এটা আরেকটা হচ্ছে ব্লিডিং। সাপোজ কোনো অ্যাক্সিডেন্টের পেশেন্ট আসলো বা কোনো কারণে তার ট্রমার পেশেন্ট আসলো, পেশেন্টের সিভিয়ার ব্লিডিং থেকে পেশেন্ট হাইপোভলিউমিক শকে গেল। যেমন আমরা অনেক কমন গাইনিতে আমরা অনেক বেশি পাই, যেমন পেশেন্ট অ্যাকুট অ্যাবডোমেন নিয়ে আসছে, ইয়াং ফিমেল পেশেন্ট শকে আছে, ইয়াং ফিমেল রিপ্রোডাক্টিভ এজ, এই পেশেন্ট যদি শকে থাকে আমাদের প্রথম চিন্তা করতে হবে রাপচার একটিভ প্রেগন্যান্সি কিনা। এটা হচ্ছে ওয়ান টাইপ অফ হাইপোভলিউমিক শক। এক্ষেত্রে ব্লাড ফর ব্লাড মানে পেশেন্টের আন্ডারলাইন কজ কারেকশন তো করতেই হবে, পাশাপাশি তার ভলিউম রিসাসিটেট করতে হবে এবং ব্লাড দিতে হবে।
কাজে হাইপোভলিউমিক শকটা খুব ভালো করে ইভালুয়েট করতে হবে। হিস্ট্রি এখানে খুবই ইম্পর্টেন্ট। যেমন হাইপোভলিউমিক শক যদি পাই, পেশেন্টের ডায়রিয়া ভমিটিং আছে কিনা দেখতে হবে, কোনো ফ্লুইড লস আছে কিনা, ব্লাড লস আছে কিনা। ইয়াং ফিমেল পেশেন্ট যদি হাইপোভলিউমিক শক নিয়ে আসে, তার মেনস্ট্রুয়াল হিস্ট্রিটা নিতে হবে, অ্যাবডোমেন চেক করতে হবে, প্রেগনেন্সি টেস্ট করতে হবে, মোট কথা রাত্রে একটু প্রেগনেন্সি মাথায় রাখতে হবে। আর এল্ডারলি পেশেন্ট বা যার আগে থেকে কার্ডিয়াক কোনো প্রবলেম ছিল, এইসব পেশেন্ট যদি শকে আসে, তখন আমার তার কার্ডিয়াক স্ট্যাটাসটা হিস্ট্রি নিয়ে দেখতে হবে এবং তার একটা ইসিজি করতে হবে, কার্ডিয়াক মার্কারগুলো পাঠাতে হবে, মানে কার্ডিওজেনিক শকটা আমার এক্সক্লুড করে নিতে হবে। অবস্ট্রাকটিভ শকটা একটু জটিল। সাপোজ আমার হার্ট থেকে পাম্প ঠিকই করছে ব্লাড, বাট কোনো কারণে সাপোজ তার পালমোনারি এম্বোলিজম হলো, ব্লাড কিন্তু বেরোতে পারবে না, এটা ওয়ান টাইপ অফ অবস্ট্রাকটিভ শক। অথবা পেশেন্টের কার্ডিয়াক টেম্পোনেট ডেভেলপ করছে, হার্ট ঠিক মতো পাম্প করতে পারছে না, তখন কার্ডিয়াক আউটপুট হবে না, পালস ব্লাড প্রেশার পাওয়া যাবে না, পেশেন্ট শকে থাকবে। তো এইগুলো আমার হিস্ট্রি, এক্সামিনেশন এবং ইনিশিয়াল কিছু ইনভেস্টিগেশনের মাধ্যমে জানা সম্ভব কি কি ধরনের শক, কারণ একটা মেডিসিন এক এক রকম। এবং আরেক ধরনের শক যেটা বললাম, স্পেশাল টাইপ অফ শক, সেপটিক শক। সেপটিক শকে কি হয়, আমরা আগের যে শকগুলো বললাম, এগুলোতে সাধারণত আমার পেরিফেরিটা মানে কুল থাকে, কুল কামি স্কিন বলি। আর সেপটিক শকে সাধারণত পেরিফেরি ওয়ার্ম থাকে, কারণ এখানে কি হয়, এখানে কোনো ব্লাড লসও নাই, কোনো কার্ডিয়াক অ্যাবনর্মালিটিও নাই, তারপরে পেশেন্ট শকে থাকে। এখানে শকে থাকে কারণ সেপসিসের কারণে ইনফ্লামেশন হয়ে আমার পেরিফেরাল পুলিং অফ ব্লাড হয়, মানে আমার সার্কুলেশন থেকে ব্লাডটা পেরিফেরিতে চলে যায়, পেরিফেরাল পুলিং হয়, সেখানেও সেপটিক শক। আর এটা হচ্ছে এনাফাইলেক্টিক শক, হিট এনাফাইলেক্সিস রিঅ্যাকশনের কারণে। আর এটা হচ্ছে নিউরোজেনিক শক, যেমন বা স্পাইনাল শক। ঠিক আছে, তো এই শকগুলো আমরা আশা করি পরে আরো আলোচনা হবে। তো এই যে পেশেন্ট সার্কুলেটরি ফেলিওরে আছে, সার্কুলেটরি ফেলিওরে থাকলে পেশেন্টকে আমার দ্রুত রিসাসিটেশন করতে হবে, তার ভলিউম স্ট্যাটাসটাকে বাড়াতে হবে। তো ভলিউম স্ট্যাটাস বাড়ানোর জন্য ঠিক এভাবে দৌড়াইতে হবে, মানে একই সাথে ফ্লুইড, অক্সিজেন যা আছে সবকিছু নিয়ে, ব্লাড টাড সবকিছু নিয়ে দৌড়ায় গিয়ে পেশেন্ট ম্যানেজ করতে হবে, তাই না? তো সার্কুলেটরি অ্যাসেসমেন্টের ক্ষেত্রে আমার আসে পালস, আসে ব্লাড প্রেশার আসে। আমরা আইসিইউতে একটা জিনিস দেখি, সেটা হচ্ছে সেন্ট্রাল ভেনাস প্রেশার, মানে একদম যখন পালস বিপি পাই না তখন সিবিপি মনিটরিং করে, এটা ওয়ার্ড সেট আপে করা সম্ভব হয় না। তো ওয়ার্ডে আমরা ইউজুয়ালি হার্ট রেট আরও পালসটা দেখে সাথে কার্ডিওজেনিক শক এক্সক্লুড করার জন্য আমরা ইসিজি করতে পারি। তারপর আরেকটা কমন টেস্ট যেটা হচ্ছে ক্যাপিলারি রিফিল টাইমটা আমরা দেখি। ক্যাপিলারি রিফিল যদি দ্রুত হয়, মানে রেডনেস ডেভেলপ করে, তাহলে আমরা বুঝবো পেশেন্ট শকে নিয়ে। যদি ডিলেড হয়, নর্মাল লেস দেন 2 সেকেন্ডের মধ্যে লাল হয়ে যাবে। আর যদি পেশেন্ট শকে থাকে তাহলে কি হবে, এটা ফেড থাকবে। আচ্ছা, আর আইসিইউতে আমরা পেশেন্ট মনিটর করি সাধারণত হেমোডাইনামিক্স এরকম একটা মনিটরের মাধ্যমে, যে পেশেন্টের এখানে পালস কত আছে, হার্ট যেমন পেশেন্টের এই আছে, স্যাচুরেশন কত, তারপর ব্লাড প্রেশার মনিটর করি আমরা। এই যে এখানে এনআইভিতে ব্লাড প্রেশারটা আমার দেখা হচ্ছে, এই পুরো জিনিসটা কন্টিনিউয়াস মনিটরের মাধ্যমে আমরা খারাপ পেশেন্টকে মনিটর করতে পারি। বাট ওয়ার্ডে যেটা সম্ভব না, ওয়ার্ডে যেটা করতে পারি আমরা, হাফ এন আওয়ার পর ফ্লুইড রিসাসিটেশনের পরে আমরা ম্যানুয়ালি ব্লাড প্রেশারটা চেক করবো, আর স্যাচুরেশনটা চেক করবো, আর হার্ট রেটটা চেক করতে পারি, পালস অক্সিমিটার দিয়ে মাপলেও আমাদের স্যাচুরেশনও আসে এবং হার্ট রেটও চলে আসে, আর সাথে ব্লাড প্রেশারটা দেখে নেব। এখন রিসাসিটেশনের ক্ষেত্রে আমরা জানি যে এখানে এবিসি রিসাসিটেশন, একই সাথে আমরা সার্কুলেশনটাকে, ভলিউম স্ট্যাটাসটাকে যদি ঠিক করতে চাই, প্রথমে আমাকে কি করতে হবে, ইনিশিয়ালি ফ্লুইড দিতে হবে, কারণ ব্লাড গ্রুপিং, ব্লাড কতটুকু আছে, হিমোগ্লোবিন চেক করে ব্লাড গ্রুপিং আসতে, এগুলো আসতে একটু সময় লাগে। সেটার অতটুকু সময় আমাদের নষ্ট করা যাবে না। আমরা আর্জেন্ট ইনভেস্টিগেশনগুলো পাঠিয়ে দিব, বাট আমরা প্রথমে যেটা করবো, 2Y4 ক্যানোলা, আইভি ক্যানোলা দিব, বড় সাইজের ক্যানোলা। অ্যাটলিস্ট হচ্ছে আমরা 18 সাইজ বা 16 সাইজের ক্যানোলা দিতে বলি শকের পেশেন্টকে। আর ইনিশিয়ালি দেখা যায় অনেক সময় দেখা যায় পেশেন্ট যখন শকে থাকে, মানে পেইন পাওয়া যায় না, কলাপস থাকে, তখন আমরা যেটা করি, ইমার্জেন্সি সেট আপ যদি হয়, ইনিশিয়ালি 2 হাতে 2টা বাটারফ্লাই দিয়ে কিছু পরিমাণ ফ্লুইড রানিং যদি করি, তখন কলাপস। ম্যাডাম একটু ইন্টারাকশন করি। একজন কোশ্চেন করেছে, সিভিয়ার ডিসপোনিক পেশেন্টের লাং অসকালটেশন করতে হবে কিনা, কারণ তখন ব্রেথ সাউন্ড বোঝা যায় না একদম বা পেশেন্ট অনেক রেস্টলেস থাকে। আচ্ছা, আমরা অসকালটেট করব, কারণ আমার করে যদি বুঝতে পারলাম, না বুঝতে পারলে কিছুটা অন্তত কিছু সাউন্ড তো পাবো, কারণ পেশেন্ট যখন রেস্টলেস থাকে তখন পেশেন্ট এক্সামিন করা একটু টাফ। তো সিভিয়ার ডিসনিয়ার ক্ষেত্রে আমার প্রথম কাজ হচ্ছে পেশেন্টকে শ্বাসকষ্ট কমানোর জন্য আগে অক্সিজেনটা দিয়ে দিব, এটা হচ্ছে 1 নাম্বার। তারপর যেটা হচ্ছে তার শ্বাসকষ্টের কারণ থেকে আমরা পাশাপাশি হিস্ট্রি নিতে থাকবো। যেমন পেশেন্ট যদি বলে যে আমার অনেক প্রেশার বেশি ছিল, তারপর থেকে অনেক শ্বাসকষ্ট, তাহলে আমরা ধরে নিব কি তার হাইপারটেনসিভ এলভিএফ। এক্ষেত্রে আমরা যদি ফুসেমাইড দিয়ে দিই, তাহলে লাংসটা ক্লিয়ার হয়ে যাবে, পেশেন্ট রেসপন্স কমবে, তখন আমরা লাংসটা অক্সিলেট করতে পারবো।
আবার ধরো একটা পেশেন্টের বললো যে পেশেন্টের হার্টের প্রবলেম ছিল, এখন শ্বাসকষ্ট হয়েছে, তাহলে আমরা ধরে নিব তার হার্ট ফেলের কারণে হয়েছে। আবার কোনো পেশেন্ট যদি বলে তার জ্বর ছিল, কাশি ছিল, সাথে শ্বাসকষ্ট, তাহলে ধরে নিব নিউমোনিয়া হয়েছে। সেক্ষেত্রে অক্সিজেন, তারপরে আমরা অ্যান্টিবায়োটিক স্টার্ট করবো। আর পেশেন্ট যদি সাপোজ শ্বাসকষ্ট আছে, আমি যদি হিস্ট্রিতে জানতে পারি তার আগে থেকে অ্যাজমা ছিল, সিওপিডি ছিল, তখন তাকে আমরা অ্যাজমার ট্রিটমেন্ট, সিওপিডি ট্রিটমেন্ট দিয়ে দিব। তো আমরা শ্বাসকষ্টের ক্ষেত্রে চেষ্টা করবো অস্কালটেট করতে, বুঝতে পারি আর না পারি কিছুটা হলেও বোঝা যাবে। আর যদি হিস্ট্রি নিয়ে সাজেস্টিভ আমি একটা মানে অনুমানিক একটা ডায়াগনোসিস করতে পারি যে অ্যাজমা, সিওপিডি, এলবিএফ, নিউমোনিয়া, কিছু না কিছু তো ডায়াগনোসিস আমরা পারবো করতে, তাই না, হিস্ট্রি পাশাপাশি, তখন সেই ট্রিটমেন্টগুলো আর্জেন্ট শুরু করে দেবো। তারপর পেশেন্ট যখন রিসাসিটেশন হয়ে যাবে, তখন তো আমি আন্ডারলাইন কজ কারেকশন, মানে আন্ডারলাইন কজ জানার জন্য আমি এক্সরে করতে পারি, ইসিজি করতে পারি, কার্ডিয়াক মার্কার করতে পারি, সাবসিকুয়েন্টলি এক্সামিনেশনও করতে পারবো। আমি করতে হবে কিনা এই কথাটা আসলে ঠিক না, করতে হবে, আমি বুঝতে পারি আর না পারি। আমি যদি বুঝতে পারলাম তাহলে এটা আমার জন্য বোনাস। সাপোজ আমি অস্কালটেট করলাম, করে দেখলাম যে বায়োলেটারাল বেসাল ক্রিফিকেশন আছে, তাহলে তো আমি ধরে নিলাম যে পেশেন্টের তোমার এলভিএফ আছে। আবার অস্কালেট করে একপাশে সাউন্ড পাচ্ছি না, তখন ধরে নিব যে পেশেন্ট হয়তো প্লুরাল এফিউশন থাকতে পারে। তো আমি অস্কালেট করবো, করবো না তা না, করবো যতটুকু বুঝতে পারি। পাশাপাশি হিস্ট্রি, পেশেন্টের সিমটম অনুযায়ী ট্রিটমেন্ট, আর প্রিভিয়াস হিস্ট্রি অনুযায়ী আমি ট্রিটমেন্টটা শুরু করে দিই। ঠিক আছে? হ্যালো, বোঝা গেল? আচ্ছা, এখন আসি আমার যে হাইপোভলিউমিক শকের কথা বলছিলাম। হাইপোভলিউমিক শকে যখন পেশেন্ট আমরা পাবো, আমরা তখন হয়তো জানি না কি কারণে পেশেন্ট শকে আছে। তো আমাদের ইনিশিয়াল রিসাসিটেশন হিসেবে প্রথমে পালস ব্লাড প্রেশার দেখলাম, পেশেন্ট শকে আছে ডিসাইড করলাম। সাথে সাথে আমরা তাকে যদি ভেইন কলাপস থাকে, অনেক সময় কিন্তু ক্যানুলা করা যায় না, তখন যেটা করবো ইমার্জেন্সি রিসাসিটেশনের জন্য ইনিশিয়ালি দুইটা বাটারফ্লাই দিয়ে প্রিক করে, বাটারফ্লাই প্রিক করা খুব ইজি, বাটারফ্লাই দিয়ে কিছুটা ফ্লুইড দিলে দেখা যাবে কলাপস ভেইনগুলো কিছুটা ডাইলেটেড হবে। তখন আমি ক্যানুলা করে ইনিশিয়াল ফ্লুইডটা দিতে, আমার হাইপোভলিউমিক শক থেকে আলাদা, কারণ কার্ডিওজেনিক শক থাকলে আমি তো পেশেন্টকে বেশি ফ্লুইড দিতে পারবো না, কারণ বেশি ফ্লুইড দিলে হার্টের উপর আরো লোড পড়বে, এতে আরো হার্ট ফেলিওরটাকে অ্যাগ্রাভেট করতে হবে। সে কারণে আমাকে এখানে ফ্লুইড খুব কশাসলি ইউজ করতে হবে। সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, এখানে আমার ব্লাড প্রেশারটা বাড়াতে হবে আয়নোট্রপের মাধ্যমে। আয়নোট্রপগুলো কি কি? ইউজুয়ালি আমরা কার্ডিওজেনিক শকের পেশেন্টকে আমরা ডোপামিন দিয়ে থাকি। ডোপামিন দিলে কার্ডিয়াক কন্ট্রাক্টিলিটি বাড়ে, ব্লাড প্রেশার বাড়ে, কার্ডিয়াক আউটপুট বাড়ে, ব্লাড প্রেশার বাড়ে। আর ডোভিটামিন আমরা অনেক সময় ইউজ করি যখন আমরা ইনিশিয়ালি ডোপামিনটা দিব, অ্যাটলিস্ট সিস্টোলিক ব্লাড প্রেশার যদি 90-র উপরে থাকে, তখন আমরা ডোভিটামিনটা ইউজ করতে পারি। ডোভিটামিনটা ওয়ান টাইপ অফ ভেসোপ্রেসর, বাট যদি ব্লাড প্রেশার, সিস্টোলিক ব্লাড প্রেশার কম থাকে, সেক্ষেত্রে ডোভিটামিনটা আমরা অনেক সময় অ্যাভয়েড করি। এখন কার্ডিওজেনিক শক যদি আইডেন্টিফিকেশন করতে পারি, সেক্ষেত্রে শুধু আমি ফ্লুইডটা কাট ডাউন করবো। এছাড়া যদি আমি কনফিউজ থাকি, সেক্ষেত্রে অবশ্যই আমাকে ফ্লুইড রিসাসিটেশনই করতে হবে। কারণ তখন যতক্ষণ পর্যন্ত আমি না শিওর হচ্ছি যে কার্ডিওজেনিক শক কিনা, ততক্ষণ পর্যন্ত আমাকে শকের ম্যানেজমেন্ট হিসেবে আগে সার্কুলেশনটাকে ঠিক করতে হবে। সেক্ষেত্রে ফ্লুইড দিয়ে শুরু করবো। যখন কনফার্ম হবো যে তার এই শকটা কোনো ভলিউম, হাইপোভলিউমিক শক না, কার্ডিওজেনিক শক, তখন আমি ভেসোপ্রেসরে যাবো। আচ্ছা, নেক্সট আসি আরেকটা যেটা বললাম সেপটিক শক। সেপটিক শকের ক্ষেত্রে আমরা সাধারণত একটা প্রোটোকল মেনটেন করি, সেটাকে বলা হয় বান্ডেল প্রোটোকল, মানে ইনিশিয়াল 3 আওয়ার্স বান্ডেল, 6 আওয়ার বান্ডেল। মানে সেপটিক শকের ক্ষেত্রে এখানে আমরা জানি যে পেশেন্টের পালস ফিবল থাকবে, ব্লাড প্রেশার কম থাকবে এবং কম থাকবে, যেহেতু এখানে পেরিফেরাল কুলিং অফ ব্লাড হয়। তো পেরিফেরাল যদি ওয়ার্ম পাই, সাথে যদি পেশেন্ট শকে থাকে এবং যদি সেপসিসের একটা ফোকাস থাকে, সাথে আমার যদি এভিডেন্স অফ সেপসিস থাকে, যেমন ডায়াবেটিসের কারণ বেশি, পলিমোর বেশি, অথবা কোথাও একটা অ্যাবসেস আছে, ডায়াবেটিক পেশেন্ট কোনো একটা ইনফেকশন নিয়ে আমাদের কাছে এসছে, অথবা হিস্ট্রি অফ ইউটিআই আছে, অথবা হাই ফিভার ছিল, রেসপিরেটরি ডিস্ট্রেস ছিল, কাফ ছিল, মানে ওয়ান সোর্স টাইপ, যে কোনো একটা সোর্স থাকবে তার ইনফেকশনের, মানে ফিচার্স অফ সেপসিস যদি থাকে, সাথে পেশেন্ট শকে থাকে, সেক্ষেত্রে আমরা ধরে নিব পেশেন্ট সেপটিক শকে আছে। তখন তাকে আমরা রিসাসিটেট করবো 3 আওয়ার বান্ডেল, 6 আওয়ার বান্ডেল। 3 আওয়ার এই বান্ডেলটা কি? বান্ডেল হচ্ছে ইনিশিয়ালি যখন একটা পেশেন্ট আসে, তখন উইদিন 3 আওয়ার্সের মধ্যে আমার পেশেন্টকে ফ্লুইড রিসাসিটেশন করতে হবে, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিতে হবে এবং আর্জেন্ট ব্লাড টেস্টে পাঠাতে হবে, মানে ব্লাড কালচার, ব্লাড গ্রুপিং এবং ব্লাডের কাউন্ট কত, সেগুলো টেস্টে পাঠাতে হবে। সাথে আমরা আরেকটা এক্সট্রা টেস্ট আইসিইউতে করি, যেটাকে বলা হয় ল্যাকটেট লেভেল। ল্যাকটেট লেভেল বেশি থাকলে আমরা ধরে নিই এটা সেপটিক শক। তো এই ট্রিটমেন্ট কাউন্ট কত, সেগুলো টেস্টে পাঠাতে হবে। সাথে আমরা আরেকটা এক্সট্রা টেস্ট আইসিইউতে করি, যেটাকে বলা হয় ল্যাকটেট লেভেল। ল্যাকটেট লেভেল বেশি থাকলে আমরা ধরে নিই এটা সেপটিক শক। তো এই ট্রিটমেন্টগুলো আমাকে ইনিশিয়ালি শুরু করে দিতে হবে উইদিন 3 আওয়ার্সের। আরেকটা এক্সট্রা
দিতে হবে এবং আর্জেন্ট ব্লাড টেস্টে পাঠাতে হবে, মানে ব্লাড কালচার, ব্লাড গ্রুপিং এবং ব্লাডের কাউন্ট কত সেগুলো টেস্টে পাঠাতে হবে। সাথে আমরা আরেকটা এক্সট্রা টেস্ট আইসিইউতে করি যেটাকে বলা হয় ল্যাকটেট লেভেল। ল্যাকটেট লেভেল বেশি থাকলে আমরা ধরে নিই এটা সেপ্টিক শক। তো এই ট্রিটমেন্টগুলো আমাকে ইনিশিয়ালি শুরু করে দিতে হবে উইদিন 3 আওয়ার্সের মধ্যে, এবং 6 আওয়ার্স মানে পরবর্তীতে আমি ইনিশিয়ালি ফ্লুইড রিসাসিটেশন করলাম পেশেন্টকে। ফ্লুইড দেওয়ার পরও যদি তার ব্লাড প্রেশারটা 3 ঘন্টার মধ্যে সেটেল না হয় তাহলে পরবর্তী 6 আওয়ারের মধ্যে আমাকে আয়নোট্রপ শুরু করতে হবে। এখানে সেপটিক শকের ক্ষেত্রে আয়নোট্রপ হচ্ছে আমরা নরএড্রিনালিন দেই ইনিশিয়ালি, তারপর দেই ভেসোপ্রেসিন, পরবর্তী সিক্স আওয়ারের মধ্যে আমাকে আয়নোট্রপ শুরু করতে হবে। এখানে সেপটিক শকের ক্ষেত্রে আয়নোট্রপ হচ্ছে আমরা নরএড্রিনালিন দেই ইনিশিয়ালি, তারপর দেই ভেসোপ্রেসিন। নরএড্রিনালিন দিলাম, কাজ হলো না, ভেসোপ্রেসিন অ্যাড করলাম, তারপর যদি কাজ না হয় তখন আমরা ডোপামিনে যাই। থার্ড চয়েস ডোপামিন দিলাম, ডোপামিন দিয়েও কাজ হচ্ছে না, তখন আমরা অ্যাড্রিনালিন দিই, মানে নরএড্রিনালিন অ্যাড করলাম। তার এখানে সেপটিক শকের পেশেন্টকে ফ্লুইড দেওয়ার পরও যদি তার ব্লাড প্রেশারটা 3 ঘন্টার মধ্যে সেটেল না হয় তাহলে পরবর্তী 6 আওয়ারের মধ্যে আমাকে আয়নোট্রপ শুরু করতে হবে। এখানে সেপটিক শকের ক্ষেত্রে আয়নোট্রপ হচ্ছে আমরা নরএড্রিনালিন দেই ইনিশিয়ালি, তারপর দেই ভেসোপ্রেসিন। নরএড্রিনালিন দিলাম, কাজ হলো না, ভেসোপ্রেসিন অ্যাড করলাম, তারপর যদি কাজ না হয় তখন আমরা ডোপামিনে যাই। থার্ড চয়েস ডোপামিন দিলাম, ডোপামিন দিয়েও কাজ হচ্ছে না, তখন আমরা অ্যাড্রিনালিন দিই, মানে নরএপিনেফ্রিন, ভেসোপ্রেসিন, দেন ডোপামিন, দেন এপিনেফ্রিন। তো আমরা এই 4টা আয়নোট্রপ দিয়ে পেশেন্টকে রিসাসিটেট করতে পারি। আর এখানে সেপসিসের ক্লিনিক্যাল মনিটরিংটা খুব ইম্পর্টেন্ট। আমরা এই যে শুরুতে একটা ল্যাকটেট লেভেল পাঠিয়েছিলাম, পেশেন্টকে আমরা ফ্লুইড রিসাসিটেশন করলাম, আয়নোট্রপ দিলাম, অ্যান্টিবায়োটিক দিলাম, আমরা 6 ঘন্টা পরে আবার আরেকটা ল্যাকটেট লেভেল পাঠাবো। আগের থেকে মানে প্রথম ল্যাকটেট লেভেলের থেকে যদি পরের ল্যাকটেট লেভেলটা কম আসে তাহলে ধরে নিব পেশেন্টটা ভালোর দিকে যাচ্ছে। আর টার্গেটেড থেরাপি হচ্ছে আমরা যে ইনিশিয়ালি কালচারটা পাঠালাম, যখন আমরা 1 দিন বা 2 দিন পরে আমরা তো এম্পিরিক্যালি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক শুরু করে দেবো। যখন আমরা কালচার রিপোর্টটা পাবো সেই রিপোর্টে যেই অর্গানিজমটা পাওয়া যাবে বা যে অ্যান্টিবায়োটিকটা সেন্সিটিভ পাওয়া যাবে সেই অনুযায়ী আমরা পরবর্তী ট্রিটমেন্টে যাবো। কাজে এই সেপটিক শকের ট্রিটমেন্টটাও কিন্তু ইম্পর্টেন্ট। সেপটিক শকের ট্রিটমেন্ট অবশ্যই যত আর্লি করা যাবে তত ভালো পেশেন্টের রিসাসিটেশনটা হবে। ঠিক আছে, এখন আমার হাইপোভলিমিক শক গেল, কার্ডিওজেনিক শক গেল, সেপটিক শক গেল। এখন নেক্সট আরেকটা শকে আসি, যেটা এই ছবিটা দেখেছেন আমাদের হয়তো অনেকেই পরিচিত। এটা হচ্ছে অ্যানাফাইলেটিক শক। এটা কিন্তু আমরা মানে আনকমন না, কিন্তু জিনিসটা কমনলি পাই। সাপোজ আমরা অনেক সময় ড্রাগ রিয়েকশনের পেশেন্ট পাই, বা অনেক সময় পিনাট অ্যালার্জি অথবা খাবার অ্যালার্জি। কোনো পেশেন্ট বলবে যে হয়তো কারো চিংড়ি মাছে অ্যালার্জি, অথবা কোনো মানে ভেনোমাস কোনো মানে স্টিং, যেমন ওয়াস স্টিং, বা কোনো পোকায় কামড় দিয়েছে কিনা, আবার স্নেক ভেনম যদি হয়, যে কোনো কারণে যদি কোনো একটা রিয়েজেন্ট দিয়ে পেশেন্টের শরীরে রিয়াকশন হয়, সেখানে পেশেন্ট যদি শকে চলে যায় তখন আমরা তাকে অ্যানাফাইলেটিক শক বলে থাকি। তো অ্যানাফাইলেক্সিস রিয়াকশনটা আমরা জানি কি কি ধরনের পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। যেমন দেখা যাবে পেশেন্ট একটা আনরেসপন্সিভ থাকতে পারে, কনসাস লেভেল ভালো না, পেশেন্টের ঠোঁটগুলো খুলে আছে, এনজিওডিমা হয়েছে, থ্রট ব্লক হয়ে আছে, মানে ল্যারেঞ্জাল অবস্ট্রাকশন বা ল্যারেঞ্জাল ইডিমা, তারপর র্যাশ আছে, ইচি মার্ক আছে, আর্টিকেরিয়া আছে, তারপর একদম সিভিয়ার ইচিং নিয়ে পেশেন্ট আসছে, এবং ল্যারেঞ্জাল ইডিমার কারণে পেশেন্টের স্ট্রাইডার হচ্ছে, হুইজিং হচ্ছে, এবং সিভিয়ার ব্রঙ্কো কনস্ট্রিকশন আমাদের কাছে পেশেন্ট আসছে। এবং অনেক সময় দেখা যায়
যে মেজেনকেমাল ইস্কিমিয়া হয়, পেশেন্টের সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন নিয়ে আমাদের কাছে পেশেন্ট আসে। তো এই যে সিভিয়ার অ্যানাফাইলেকটিক রিঅ্যাকশন, এরকম যদি পেশেন্ট আমাদের কাছে আসে, সেই ক্ষেত্রে দ্রুত তাকে আমরা যেটা করবো, পেশেন্টের আমরা তাকে ভলিউম স্ট্যাটাসটা ঠিক করার জন্য পেশেন্টের আইপি ক্যানাল ওপেন করে ফ্লুইড দিতে হবে, অক্সিজেন দিতে হবে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যানেজমেন্ট যেটা, সেটা হচ্ছে এপিনেফ্রিন দিতে হবে। এপিনেফ্রিন এখানে 0.3 to 0.5 ml আমরা আইএল ইনজেকশন দিব। এবং সেকেন্ড লাইন কিছু ট্রিটমেন্ট আছে, যেমন কর্টিকোস্টেরয়েড দিব, আমরা বিটা ব্লকার দিব, H1 H2 ব্লকার দিব, নেবুলাইজেশন দিব ব্রঙ্কোস্পাজমটা রিলিফ করার জন্য। অ্যানাফাইলেক্সিস বা অ্যানাফাইলেকটিক শকের ট্রিটমেন্টটা কিন্তু দ্রুত না করলে, পেশেন্টের যদি ল্যারিঞ্জাল অবস্ট্রাকশন হয় বা ল্যারিঞ্জাল এডিমা হয়, আমি যদি এই অবস্ট্রাকশনটা দ্রুত রিলিফ না করি, তাহলে কিন্তু পেশেন্ট কি হবে, রেসপিরেটরি অ্যারেস্টে চলে যাবে, এবং এই পেশেন্ট কিন্তু উইদিন মিনিটস পেশেন্ট খারাপ হয়ে পেশেন্ট এক্সপায়ার করে যেতে পারে। সে কারণে অ্যানাফাইলেকটিক শক খুব দ্রুত ট্রিটমেন্ট দিতে হবে। অনেক সময় দেখা যায় আমরা মুভিতে বা সিনেমাতে দেখি না যে ওটা স্টেরয়েড শট বা এপিনেফ্রিন পেশেন্টের যেরকম সেলফ ইনজেক্টেড একটা ভায়াল পেশেন্ট ইউজ করে। সাপোজ যে পিনাট অ্যালার্জি অনেকের থাকে, জেনেটিক প্রিডিসপোজেস থাকে অনেক পেশেন্টের, দেখা যায় পিনাট বাদাম খেলে অ্যালার্জি হচ্ছে, পরে পেশেন্ট নিজেই হচ্ছে একটা স্টেরয়েড কার্ড বা সে অ্যানাফাইলেকটিক শক তার আছে এরকম কিছু কার্ড সে হোল্ড করে, তখন সেলফ ইনজেক্টেড সে ওই শট দিয়ে নেয়, এপিনেফ্রিন শট দিয়ে নেয়। তো এটা আমাদের দেশে এপিনেফ্রিন শকটা অ্যাভেলেবল না, কিন্তু অনেক বিদেশে এটা অ্যাভেলেবল। তো আমরা যদি অ্যানাফাইলেকটিক শক সাসপেক্ট করি, অ্যাটলিস্ট এপিনেফ্রিন যদি অ্যাভেলেবল না থাকে, দ্রুত আমাদেরকে কর্টিকোস্টেরয়েড দিতে হবে, কন্টিনিউয়াস নেবুলাইজেশন করতে হবে, এবং তার এয়ারওয়েতে প্যাটেন্ট রাখার জন্য অনেক সময় পেশেন্টকে আমরা আইসিইউতে পাঠিয়ে ইন্টিগ্রেট করে দিই। বাট সবসময় যে আমরা আইসিইউতে পাঠাতে পারবো তা কিন্তু না, আমাদেরকে এই ট্রিটমেন্টটা ওয়ার্ডেই ম্যানেজ করতে হবে। এবং একটা আইডিয়াল ওয়ার্ডেও কিন্তু কিছু ইমার্জেন্সি সেট আপ থাকা উচিত, যেমন সেখানে এপিনেফ্রিন, অপরসন, তারপর কিছু ফ্লুইড, অক্সিজেন, এই জিনিসগুলো একটা ইমার্জেন্সি কার্ডে ওয়ার্ডেও থাকা উচিত, যেখানে মানে পেশেন্ট ট্রিটমেন্ট দিব আমরা, সেটা ইমার্জেন্সি হতে পারে, ওয়ার্ডে হতে পারে, আইসিইউতে হতে পারে, সেখানে এই অ্যানাফাইলেকটিক শকের ট্রিটমেন্ট ফ্যাসিলিটিটা অবশ্যই থাকা উচিত, কারণ এখানে ডেথ হয় উইদিন মিনিটস। ঠিক আছে। আচ্ছা, নেক্সট আসি নিউরোজেনিক শক। তো নিউরোজেনিক শকের ক্ষেত্রে আমরা জানি, সাপোজ কোনো পেশেন্টের যদি স্পাইনাল শকে থাকে, যেমন স্পাইনাল ডিসেকশন হলো বা কোনো কারণে পেশেন্ট শকে গেল, এক্ষেত্রে আমার মূলত মেইন যে ট্রিটমেন্টটা হয় সেটা হচ্ছে ফ্লুইড রিসাসিটেশন। অনেক সময় পেশেন্টের যদি ব্র্যাডিকার্ডিয়া থাকে, সিভিয়ার ব্র্যাডিকার্ডিয়া হয়, যেমন রেস্ট অ্যাক্টিসিটি থাকে অনেক সময়, তো ব্র্যাডিকার্ডিয়া থাকলে মেইনলি ট্রিটমেন্ট হচ্ছে আমার অ্যাট্রোপি। ঠিক আছে। তো আমরা এখন সার্কুলেটরি ফেলোটা মোটামুটি শেষ করলাম, যে পেশেন্টের যদি সার্কুলেটরি ফেলো মানে পেশেন্ট শকে থাকলো, শকের কারণগুলো আমি অ্যাসেস করবো, হাইপোভলিমিক শক, কার্ডিওজেনিক শক, না সেপটিক শক, না নিউরোজেনিক করলাম, যে পেশেন্টের যদি রেস্ট অ্যাক্টিসিটি থাকে অনেক সময়, তো ব্র্যাডিকার্ডিয়া থাকলে মেইনলি ট্রিটমেন্ট হচ্ছে আমার অ্যাট্রোপি। ঠিক আছে। তো আমরা এখন সার্কুলেটরি ফেলোটা মোটামুটি শেষ করলাম, যে পেশেন্টের যদি রেস্ট অ্যাক্টিসিটি থাকে অনেক সময়, তো ব্র্যাডিকার্ডিয়া থাকলে মেইনলি ট্রিটমেন্ট হচ্ছে আমার অ্যাট্রোপি। ঠিক আছে। তো আমরা এখন সার্কুলেটরি ফেলোটা মোটামুটি শেষ করলাম, যে পেশেন্টের যদি সার্কুলেটরি ফেলো মানে পেশেন্ট শকে থাকলো, শকের কারণগুলো আমি অ্যাসেস করবো, হাইপোভলিমিক শক, কার্ডিওজেনিক শক, না সেপটিক শক, না নিউরোজেনিক শক, না অ্যানাফাইলেকটিক শক। কারণ যাই হোক না কেন, ইনিশিয়াল রিসাসিটেশন হিসেবে আগে আমার চ্যানেল ওপেন করতে হবে, ফ্লুইড দিতে হবে, ফ্লুইড দিয়ে আমি ট্রিটমেন্টটা শুরু করে দিব, তারপর আন্ডারলাইন কজটা কারেকশন করবো। যদি ব্লাড লস থাকে ব্লাড দিব, যদি কার্ডিওজেনিক শক থাকে তাহলে ফ্লুইড কাট ডাউন করে আমি তাকে আয়নোট্রপ দিব, যদি পেশেন্টের সেপটিক শক থাকে তাহলে সেপটিক শকের ক্ষেত্রে ফ্লুইড, অ্যান্টিবায়োটিক, তারপর আমার রিসাসিটেশনের জন্য যা যা লাগে আয়নোট্রপ সেটা দিব। আর যদি আমার অ্যানাফাইলেকটিক শক থাকে তাহলে তার ট্রিটমেন্ট একরকম হবে, নিউরোজেনিক শক থাকলে তাকে আমি ফ্লুইড রিসাসিটেশন করবো। তো এই যে ট্রিটমেন্টটা আমার ইনিশিয়াল রিসাসিটেশনের পাশাপাশি আন্ডারলাইন কজ হিসেবে ট্রিটমেন্টটা চলতে থাকে। ঠিক আছে। আচ্ছা, কারো মনে হয় মাইকটা ওপেন করা, কাইন্ডলি একটু বন্ধ করবা, মিউট করবা, কথা শোনা যাচ্ছে। আচ্ছা, তো আমরা এ বি সি ম্যানেজমেন্টে গেলাম, এখন আসি ডি। ডিতে ডিসএবিলিটি। ডিসএবিলিটি মানে পেশেন্ট রেসপন্স করছে না তেমন, তাহলে লেভেল অফ রেসপন্সিভনেসটা দেখবো, কোনো পাশে তার উইকনেস আছে কিনা, যেমন স্ট্রোকের পেশেন্ট সাপোজ তার কোনো ফোকাল সাইন সিমটম আছে কিনা, যেমন একটা স্ট্রোকের পেশেন্ট সে এক পাশ নাড়াতে পারছে না, তো আমার সাসপিশন থাকবে পেশেন্ট নিউরোলজিক্যাল কোনো ইনভলভমেন্ট তার আছে কিনা। ডেলিরিয়াম বা এখন কনফিউশনাল স্টেটে পেশেন্ট আসলো, অথবা একটি পেশেন্ট আনরেসপন্সিভ, আমি পেশেন্ট যেটা প্রথমেই বলে নিলাম যে পেশেন্টকে ব্রড ডেথ বা পিপুলার রেসপন্সটা দেখবো, পেশেন্ট ব্রড ডেথ হতে পারে। আবার কিছু ক্ষেত্রে দেখা যায় আনইকুয়াল পিপল থাকে, আনইকুয়াল পিপল যেমন স্ট্রোকের পেশেন্টের ক্ষেত্রে হতে পারে, বা পিপল কনস্ট্রিক্টেড থাকতে পারে, যেমন কনস্ট্রিক্টেড থাকে কি সে ব্রেন স্টেম ইনফেকশন যদি থাকে বা ব্রেন স্টেমে যদি স্ট্রোক হয় তখন পিপল কনস্ট্রিক্টেড থাকতে পারে, অথবা বিভিন্ন ধরনের ড্রাগ
ড্রাগ যদি তার পয়জনিং হয়, যেমন আমরা জানি যে ওপিসি পয়জনিং পিপল কনস্ট্রিক্টেড থাকে, তো সিলেটিভ পয়জনিং পিপল ডাইলেটেড থাকে, পিপলের রেসপন্সটা আমরা দেখতে পারি। তারপর ডোজ অফ সিলেটিভ ড্রাগ, মানে পেশেন্ট যদি আনরেসপন্সিভ থাকে বা ঘুমিয়ে থাকে বা কোমায় থাকে, তখন আমার মানে স্ট্রোক আছে কিনা সেটাও তো চিন্তা করবো, পাশাপাশি মেটাবলিক কোনো কজ আছে কিনা অথবা ড্রাগ ওভারডোজ আছে কিনা সেগুলো আমাকে হিস্ট্রিতে চেক করে নিতে হবে। ঠিক আছে, কাজে এটা যে ডিতে ডিসএবিলিটি চেকিং মানে পেশেন্টের রেসপন্সিভনেসটা কেমন, পেশেন্টের কোনো আনকনসিয়াসনেস বা কমায় থাকলে তার হিস্ট্রিটা কি হতে পারে, স্ট্রোক আছে কিনা, ড্রাগ ওভারডোজ আছে কিনা, মেটাবলিক কোনো কজ আছে কিনা, সাপোজ হাইপোগ্লাইসেমিয়াতে পেশেন্ট আনরেসপন্সিভ থাকতে পারে, বা পেশেন্ট সিভিয়ার হ্যাপোক্সিয়া, অক্সিজেন লেভেল কমে গিয়ে পেশেন্ট হ্যাপোক্সি থাকতে পারে, শকে পেশেন্ট হ্যাপোক্সি থাকতে পারে। আর যে পেশেন্ট আনরেসপন্সিভ হয়ে আছে তার কারণগুলো আমি দেখবো, এটাকে বলা হয় ডিসএবিলিটি। আচ্ছা, ইতে হচ্ছে এক্সপোজার মানে পেশেন্টের হোল বডিটা চেক আপ করা, মানে এটাকে আমরা বলি হেড টু টো প্রোটোকল, মানে একদম আমাদের স্যার বলতেন যে পায়ের নখ থেকে শুরু করে চুলের গোড়ালি পর্যন্ত তোমাকে চেক করতে হবে যদি কোনো পেশেন্টের ফুল এক্সামিনেশন তুমি করতে যাও। সাপোজ একটা পেশেন্ট সেপটিক শকে আছে, আমি সেপসিসে কোনো ফোকাই পাচ্ছি না, দেখা গেল তার হেয়ার ফলিকুলার ইনফেকশন হয়ে আছে, এটা কার্বনকল হয়ে আছে, এটা বয়েল হয়ে আছে, তার এক্সিলাতে একটা বয়েল হয়ে আছে, তার জেনিটেলেতে একটা বয়েল হয়ে আছে, বা অনেক সময় ছেলেদের স্পোটামে কর্নিয়াস গ্যাংগ্রিন থাকে বা সিস্টাইটিস থাকে, অনেক সময় দেখা যায় পেশেন্টের মানে পেনাল কোনো আনসার থাকে। কাজেই পেশেন্টের ক্ষেত্রে ইনফেকশনের সোর্স খোঁজার জন্য বা কোনো জায়গায় কোনো ট্রমা আছে কিনা, কোনো হিডেন কোনো ইঞ্জুরি আছে কিনা, সেই জন্য পেশেন্টকে হোল এক্সপোজ করে আমাকে এক্সামিন করতে হবে। এক্ষেত্রে অবশ্যই পেশেন্টের প্রাইভেসিকে আমার প্রায়োরিটি দিতে হবে। প্রায়োরিটি মানে কি, সাপোজ কোনো পেশেন্টের যদি আমি পুরোপুরি এক্সপোজ করতে চাই, সেক্ষেত্রে ফিমেল পেশেন্ট হলে একজন ফিমেল অ্যাটেন্ডেন্স থাকতে হবে, সেটা সিস্টার হতে পারে বা পেশেন্টের ফ্যামিলি মেম্বার হতে পারে। মেল পেশেন্টের ক্ষেত্রেও একজন অ্যাটেন্ডেন্স থাকতে হবে, বোথ মেল হোক বা ফিমেল হোক, পেশেন্টের একজন অ্যাটেন্ডেন্সের সামনে পেশেন্টকে এক্সপোজ করতে হবে, অবশ্যই একজন সাক্ষী রেখে পেশেন্টকে এক্সপোজ করতে হবে, এবং প্রপার কার্টেন মেনটেন করতে হবে, মানে একটা পর্দা দিয়ে তারপর পেশেন্টকে এক্সপোজ করে আমাকে হোল বডি এক্সামিন করতে হবে, সে ক্রিটিক্যালি ইল পেশেন্ট হোক আর নর্মাল পেশেন্ট হোক, মানে হেড টু টু অ্যাপ্রোচ, পা থেকে মাথা পর্যন্ত পেশেন্টের সবকিছু আমার চেক আপ করতে হবে। আচ্ছা, আমার একটা ইতে ছিল, আগে বলেছিলাম এক্সপোজার, একটা ইতে ছিল এন্টারাল মানে খাওয়ার যে ব্যাপারটা। সাপোজ একটা পেশেন্ট আনরেসপন্সিভ হয়ে আছে, পেশেন্ট খাচ্ছে কিনা ঠিক মতো, যেমন অনেকদিন ধরে যদি পেশেন্ট ঠিক মতো খাওয়া দাওয়া না করে, বিশেষ করে এলডারলি পেশেন্ট, অনেক ডেভেলেটেড পেশেন্ট, এই পেশেন্টগুলো যদি আনরেসপন্সিভনেস নিয়ে আমাদের কাছে আসে, আমরা যদি তার ফিডিং হিস্ট্রিটা যে পাই যে পেশেন্ট ঠিক মতো খাচ্ছে না, তাহলে আমাদের প্রথমে ধারণা হতে পারে পেশেন্টের হয়তো ইলেকট্রয়েড ইমব্যালেন্স থাকতে পারে। যেমন এলডারলি পেশেন্টদের ক্ষেত্রে না খাওয়ার ফলে যে ইলেকট্রয়েডটা কমনলি ইমব্যালেন্স হয় সেটা হচ্ছে হাইপোল্যাক্টেমিয়া, মানে সোডিয়াম কমে গিয়ে পেশেন্টের রেসপন্সিভনেস আমাদের কাছে আসতে পারে। কাছে এক্ষেত্রে ফিডিং হিস্ট্রিটা অনেক ইম্পর্টেন্ট। তারপর ধরো স্টুল ফ্রিকুয়েন্সি, যেমন একটা পেশেন্টের ক্রনিক ডায়রিয়া হচ্ছে, বারবার করে ডায়রিয়া হচ্ছে, লুজ মোশন হচ্ছে, সেসব পেশেন্টের ইলেকট্রয়েড ইমব্যালেন্সটা আমাদের কাছে আসতে পারে। তারপর এন্টারলি আরেকটা পার্ট হচ্ছে অ্যাকুট অ্যাবডোমেন নিয়ে পেশেন্ট আসলে কিন্তু শকে চলে যেতে পারে, যেমন তার অ্যাবডোমেনের কোনো টেন্ডারনেস আছে কিনা, সাপোজ অ্যাকুট প্যানক্রিয়াটাইটিসের ক্ষেত্রে পেশেন্ট কিন্তু সিভিয়ার অ্যাকুট অ্যাবডোমিনাল পেইন থেকে শকে চলে যেতে পারে। তারপর রাপচার এক্টোপিক প্রেগনেন্সি হতে পারে, তারপর ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হতে পারে, পারফোরেশন অফ হলো ডিসিজ হতে পারে, সিভিয়ার সিস্টাইটিস হতে পারে, তারপর অ্যাপেন্ডিসাইটিস হতে পারে। তো অ্যাবডোমিনাল কোনো কজ আছে কিনা, অবশ্যই আমার ইন্টারাল পার্টের মধ্যে অ্যাবডোমিনাল এক্সামিনেশনটা ভালোভাবে করতে হবে। এবং অবশ্যই বারবার একই কথা আমি বলছি, সেটা হচ্ছে হিস্ট্রিতে গুরুত্ব দিতে হবে অনেক বেশি। পেশেন্ট এক্সামিন করার পাশাপাশি তার হিস্ট্রি নেব, যেমন পেশেন্ট যদি বলে তার অ্যাবডোমিনাল পেন এরকম আগেও হয়েছিল, তার ফলে লিথিয়াসিসের একটা হিস্ট্রি আছে, সেহেতু অপারেশন করায়নি, তাহলে তার আমরা ধরে নেব তার একটা বিলিয়ারি কলম, মানে অ্যাকুট কোলেসিস্টাইটিসের পেনটা তার হয়েছে। তারপর একটা পেশেন্ট সাপোজ ডায়াবেটিস ছিল, তার সেই পেশেন্ট সিভিয়ার অ্যাবডোমিনাল পেন নিয়ে আসছে, হাই ব্লাড সুগার, তাকে ধরে নেব অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস হলো কিনা। তারপর একটা ইয়াং ফিমেল পেশেন্ট রিপ্রোডাক্টিভ এজে আছে, মেনস্ট্রুয়েশন ইরেগুলার, তার রাপচার এক্টোপিক প্রেগনেন্সি হলো কিনা। তারপর এল্ডারলি পেশেন্ট সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন নিয়ে আসছে, মেল পেশেন্ট, তার ক্ষেত্রে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হলো কিনা, পারফোরেশন হলো কিনা, বা ইউটিআই সিমটম আছে কিনা, পোস্টাইটিসের সিমটম আছে কিনা, এই আন্ডারলাইন কজগুলো মাথায় রেখে আমার অ্যাবডোমেনটা এক্সামিন করতে হবে। এখন অ্যাবডোমেন এক্সামিনেশন করতে গেলে আমি যেমন সাপোজ রাইট হ্যাপ্রোকন্ড্রিয়াকে পেন, তাহলে অ্যাকুট কোলেসিস্টাইটিস, আমার রাইট লোয়াইনে পেন বা রাইট হচ্ছে লোয়ার অ্যাবডোমিনাল পেন, সেক্ষেত্রে আমি ধরে নেব অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস হতে পারে। আবার ডিফিউজ সাবডোমিনাল পেন, পেরিটোনাইটিস হতে পারে, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হতে পারে, পারফোরেশন হতে পারে। তো এই যে সাইট অনুযায়ী এবং পেশেন্টের অ্যাবডোমিনাল প্যাটার্ন অনুযায়ী আমি আমার মাথায় থাকবে যে কী ধরনের পেন কী কারণে হতে পারে।
তারপর আমার বাউল সাউন্ড খুব ইম্পর্টেন্ট একটা জিনিস না, বাউল সাউন্ড অ্যাবসেন্ট না প্রেজেন্ট। ঠিক আছে, বাউল সাউন্ড যদি অ্যাবসেন্ট থাকে তাহলে এক ধরনের ট্রিটমেন্ট, বাউল সাউন্ড যদি প্রেজেন্ট থাকে তাহলে এক ধরনের ট্রিটমেন্ট। কাজেই ইতে এন্টারাল পার্ট এটা খুবই ইম্পর্টেন্ট। ফিডিং হিস্ট্রি, স্টুল ফ্রিকোয়েন্সি, প্রত্যেকটা পয়েন্ট আমাকে ভালোভাবে এক্সামিনেশন হিস্ট্রি এবং পরে আমাকে ডায়াগনোসিস আসতে হবে। আমি যেটা বলেছিলাম যে আমরা এ বি সি ডি ইতে থামবো না, আমরা কি এ বি সি ডি আইতে থামবো। এ বি সি ডি ই পর্যন্ত গেল, এখন আসি এফ। এফ হচ্ছে ফ্লুইড ইলেকট্রোলাইট রেনাল সিস্টেম। এফ মানে এই যে পেশেন্টকে আমরা শকে পেলাম বা পেশেন্টের অ্যাকুট অ্যাবডোমেন নিয়ে আসছে, এখন তাকে আমি কি ধরনের ফ্লুইড, ফ্লুইড ব্যালেন্স মানে কি, পেশেন্টের এখন আমি কি নেগেটিভ ব্যালেন্সে রাখবো না পজিটিভ ব্যালেন্সে রাখবো। সাপোজ একটা পেশেন্ট সিভিয়ার ডিহাইড্রেশনে আছে, তাকে আমরা কি করবো, তাকে বেশি বেশি ফ্লুইড দিতে হবে, মানে যতটুকু আউটপুট আছে তার চেয়ে বেশি তাকে আমাকে ফ্লুইড দিতে হবে, তার মানে কি পজিটিভ ফ্লুইড ব্যালেন্সে রাখবো। এখন একটা পেশেন্ট যদি ইনভাইট নিয়ে আসে বা কার্ডিয়াক ফেলিউর নিয়ে আসে, তাকে আমি নেগেটিভ ফ্লুইড ব্যালেন্সে রাখবো। বা সিকেডি পেশেন্ট, জেনারেল সিডিমা আছে, তার ক্ষেত্রে ফ্লুইড ব্যালেন্সটা হবে ফ্লুইড রেস্ট্রিকশন। একটা ডিহাইড্রেশন আছে, তার ক্ষেত্রে ফ্লুইড ব্যালেন্সটা হবে পজিটিভ ফ্লুইড ব্যালেন্স। তারপর আমি এই ফ্লুইড ব্যালেন্সটা ডিপেন্ড করে মানে কিছুর উপরে, যেটা হচ্ছে পেশেন্টের ইউরিন আউটপুট কেমন হচ্ছে, আর ইডিমা আছে কিনা, মানে হাইড্রেশন স্ট্যাটাসটা কেমন, পেশেন্ট কি ডিহাইড্রেটেড নাকি পেশেন্ট ইডিমাটাস, তার উপর ডিপেন্ড করে আমাকে ফ্লুইড ব্যালেন্সটা ঠিক করতে হবে। ডিহাইড্রেটেড হলে পজিটিভ ফ্লুইড ব্যালেন্স, মানে ফ্লুইড বেশি দিব, যতটুকু আউটপুট তার চেয়ে বেশি। আর যদি ইডিমেটাস পেশেন্ট হয় তাহলে ফ্লুইড কাট ডাউন করবে। তারপর আসি রেনাল বায়োকেমিস্ট্রি এন্ড ইলেকট্রোলাইট, মানে আমরা অনগোয়িং ট্রিটমেন্টের পাশাপাশি এক্সামিনেশন রিসাসিটেশনের পাশাপাশি ইনিশিয়াল ইনভেস্টিগেশন গুলো পাঠিয়ে দিতে হবে। যদি আমার এরকম ফ্লুইড ব্যালেন্স আমি চিন্তা করি, অবশ্যই আমার এটি ইলেকট্রোলাইট করতে হবে। তারপর ট্রিটমেন্টের পাশাপাশি ফ্লুইড বেশি দিব, যতটুকু হাইড্রেশন স্ট্যাটাসটা কেমন, পেশেন্ট কি ডিহাইড্রেটেড নাকি পেশেন্টটা ডিপেন্ড করে মানে তার ক্ষেত্রে ফ্লুইড ব্যালেন্সটা হবে ফ্লুইড রেস্ট্রিকশন। একটা পেশেন্ট ডিহাইড্রেশন আছে, তাকে নিয়ে আসে, তাকে আমি নেগেটিভ আউটপুট আছে তার চেয়ে বেশি তাকে আমাকে ফ্লুইড দিতে হবে, তার মানে কি পজিটিভ ফ্লুইড ব্যালেন্সে রাখবো। এখন একটা পেশেন্ট যদি ইনভাইট নিয়ে আসে বা কার্ডিয়াক ফেলিউর নিয়ে আসে, তাকে আমি নেগেটিভ ফ্লুইড ব্যালেন্সে রাখবো। বা সিকেডি পেশেন্ট, জেনারেল সিডিমা আছে, তার ক্ষেত্রে ফ্লুইড ব্যালেন্সটা হবে ফ্লুইড রেস্ট্রিকশন। একটা ডিহাইড্রেশন আছে, তার ক্ষেত্রে ফ্লুইড ব্যালেন্সটা হবে পজিটিভ ফ্লুইড ব্যালেন্স। তারপর আমি এই ফ্লুইড ব্যালেন্সটা ডিপেন্ড করে মানে তার ক্ষেত্রে ফ্লুইড ব্যালেন্সটা হবে ফ্লুইড রেস্ট্রিকশন। একটা ডিহাইড্রেশন আছে, তার ক্ষেত্রে ফ্লুইড ব্যালেন্স আমি নেগেটিভ ফ্লুইড ব্যালেন্স রাখবো। বা সিকেডি পেশেন্ট ফ্লুইড দিতে হবে, তার মানে কি পজিটিভ ফ্লুইড ব্যালেন্স। সাপোজ একটা পেশেন্ট সিভিয়ার ডিহাইড্রেশনে আছে, তাকে আমরা কি করবো, তাকে বেশি বেশি ফ্লুইড দিতে হবে, মানে যতটুকু আউটপুট আছে তার চেয়ে বেশি তাকে আমাকে ফ্লুইড দিতে হবে, তার মানে কি পজিটিভ ফ্লুইড ব্যালেন্সে রাখবো। এখন একটা পেশেন্ট যদি ইনভাইট নিয়ে আসে বা কার্ডিয়াক ফেলিউর নিয়ে আসে, তাকে আমি নেগেটিভ ফ্লুইড ব্যালেন্সে রাখবো। বা সিকেডি পেশেন্ট, জেনারেল সিডিমা আছে, তার ক্ষেত্রে ফ্লুইড ব্যালেন্সটা হবে ফ্লুইড রেস্ট্রিকশন। একটা ডিহাইড্রেশন আছে, তার ক্ষেত্রে ফ্লুইড ব্যালেন্সটা হবে পজিটিভ ফ্লুইড ব্যালেন্স। তারপর আমি এই ফ্লুইড ব্যালেন্সটা ডিপেন্ড আছে, তার ক্ষেত্রে ফ্লুইড ব্যালেন্সটা হবে, পেশেন্ট যদি ইনভাইট নিয়ে আসে বা কার্ডিয়াক ফেলিউর নিয়ে আসে, তাকে আমি নেগেটিভ ফ্লুইড ব্যালেন্সে রাখবো। বা সিকেডি পেশেন্ট, জেনারেল সিডিমা আছে, তার ক্ষেত্রে ফ্লুইড ব্যালেন্সটা হবে ফ্লুইড রেস্ট্রিকশন। একটা ডিহাইড্রেশন আছে, তার ক্ষেত্রে ফ্লুইড ব্যালেন্সটা হবে পজিটিভ ফ্লুইড ব্যালেন্স। তারপর আমি এই ফ্লুইড ব্যালেন্সটা ডিপেন্ড করে মানে কিছুর উপরে, যেটা হচ্ছে পেশেন্টের ইউরিন আউটপুট কেমন হচ্ছে, আর ইডিমা আছে কিনা, মানে হাইড্রেশন স্ট্যাটাসটা কেমন, পেশেন্ট কি ডিহাইড্রেটেড নাকি পেশেন্ট ইডিমাটাস, তার উপর ডিপেন্ড করে আমাকে ফ্লুইড ব্যালেন্সটা ঠিক করতে হবে। ডিহাইড্রেটেড হলে পজিটিভ ফ্লুইড ব্যালেন্স, মানে ফ্লুইড বেশি দিব, যতটুকু আউটপুট তার চেয়ে বেশি। আর যদি ইডিমেটাস পেশেন্ট হয় তাহলে ফ্লুইড কাট ডাউন করবে। তারপর আসি রেনাল বায়োকেমিস্ট্রি এন্ড ইলেকট্রোলাইট, মানে আমরা অনগোয়িং ট্রিটমেন্টের পাশাপাশি এক্সামিনেশন রিসাসিটেশনের পাশাপাশি ইনিশিয়াল ইনভেস্টিগেশন গুলো পাঠিয়ে দিতে হবে। যদি আমার এরকম ফ্লুইড ব্যালেন্স আমি চিন্তা করি, অবশ্যই আমার এটি ইলেকট্রোলাইট করতে হবে। তারপর কিডনি রেনাল স্ট্যাটাসটা দেখতে হবে, কার্ডিয়াক স্ট্যাটাসটা দেখতে হবে। তো এটা আমার ইনিশিয়াল রিসাসিটেশনের পার্ট, যেটা কাকে কতটুকু ফ্লুইড আমি দিব, পাশাপাশি ইনটেক আউটপুটটা আমার হিসেব রাখতে হবে। নেক্সট আসি ABCDEF জি। জি জি মানে কি, জি মানে কি গ্লুকোজ লেভেল। ইনিশিয়ালি যখন কোনো পেশেন্ট আমাদের হাসপাতালে ওয়ার্ডে বা ইমার্জেন্সিতে চলে আসে, আমার তাকে তার
ট্রিটমেন্টটা যদি অ্যাডিকুয়েট করতে চাই অবশ্যই ব্লাড সুগারটা আর্জেন্টলি দেখতে হবে, কারণ গ্লাইসেমিক স্ট্যাটাসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার ব্লাড সুগার যদি কম থাকে একটা আনরেসপন্সিভ পেশেন্ট নিয়ে আসবে, জিতে ছিল গ্লুকোজ লেভেল, মানে গ্লাইসেমিক স্ট্যাটাসটা ইম্পর্টেন্ট কেন, সাপোজ একটা আনরেসপন্সিভ পেশেন্ট আসছে, পেশেন্টের হিস্ট্রিতে আছে ডায়াবেটিস, তার ব্লাড সুগার করে দেখলাম সুগার পেলাম লেস দেন 3, সাপোজ 1.2 বা 3, এত কম পেলাম, তখন আমার কি চিন্তা থাকবে, পেশেন্ট তার এই যে আনকনসিয়াসনেসের মেইন কারণ কি, হাইপোগ্লাইসেমিয়া। সাথে সাথে তাকে যদি আমি কিছু মানে ফ্লুইড দিই, যেমন আমি যদি তাকে ডেক্সট্রোজ কন্টেনিং ফ্লুইড দিই 25% ইকুইস 100 ml রানিং দিলাম, দেখা গেলো সাথে সাথে ব্লাড সুগার উঠে গেল এবং পেশেন্ট খুব দ্রুত কনসিয়াস লেভেলটা রিগেইন করবে। সেখানে ব্লাড সুগারটা দেখা খুব ইম্পর্টেন্ট। আবার হাইপারগ্লাইসেমিয়া যদি হয় সেক্ষেত্রে পেশেন্ট আনরেসপন্সিভ থাকতে পারে। হাইপারগ্লাইসেমিয়া থাকলেও আমাকে হাইপারগ্লাইসেমিয়া ট্রিটমেন্টও দ্রুত শুরু করে দিতে হবে। হাইপারগ্লাইসেমিয়া যেমন আমার কি কি কমপ্লিকেশন নিয়ে আসতে পারে, একটা হচ্ছে ইয়াং পেশেন্টের ক্ষেত্রে ইউজুয়ালি আমরা চিন্তা করি যে তার ডিকে ডেভেলপ করলো কিনা, আর এল্ডারলি পেশেন্ট বা অনেকদিন ধরে ডায়াবেটিস আছে এসব পেশেন্ট যদি হাইপারগ্লাইসেমিয়া নিয়ে আসে তাহলে আমরা ধরে নিই যে এসব পেশেন্টের মানে হোম ডেভেলপ করলো কিনা বা এইচএচএস ডেভেলপ করলো কিনা, মানে হাইপারগ্লাইসেমিক হাইপারঅসমোলাস স্টেট ডেভেলপ করলো কিনা। এখন পেশেন্ট যদি ডায়াবেটিস থাকে তার ইনসুলিনের হিস্ট্রিটা নিতে হবে, যে সে কি ইনসুলিন দেওয়ার পর ঠিক মতো খেয়েছে কিনা। সাপোজ পেশেন্ট হাইপোগ্লাইসেমিক কোমাতে আছে, আমার হিস্ট্রি নিলাম, দেখা গেলো যে পেশেন্ট ইনসুলিন বেশি ডোজে নিয়ে ফেলছে অথবা ইনসুলিন নেওয়ার পর ঠিক মতো খায়নি, তখন এই পেশেন্ট হাইপোগ্লাইসেমিয়া নিয়ে আসলো। অথবা একটা পেশেন্ট হাইপারগ্লাইসেমিয়া নিয়ে আসছে, তার সেই ডায়াবেটিক পেশেন্ট রেগুলার ইনসুলিন নেয়, সেই লাস্ট 2-3 দিন ইনসুলিন নেয়নি, এই পেশেন্টে হাইপারগ্লাইসেমিয়া নিয়ে আসতে পারে। কাজেই ডায়াবেটিক পেশেন্ট হাইপার যাই হোক না কেন তার ইনসুলিন স্ট্যাটাসটা দেখতে হবে, ইনসুলিন কি সে নিয়েছে না নেয়নি। তারপর সে ফিডিং হিস্ট্রি, মানে ব্লাড সুগার মনিটরের পাশাপাশি এই যে ইনসুলিন সে নিচ্ছে এর সাথে সে খাওয়া দাওয়াটা কেমন করছে, হাইপো হলে সে কি কম খাচ্ছে, হাইপার হলে সে কি খাবার মানছে না। তো এই হিস্ট্রিটা আমাকে অ্যাসেস করে নিতে হবে, সাথে আনকনসিয়াস পেশেন্টের ক্ষেত্রে হাইপো এবং হাইপার দুইটি আমার চেক করে নিতে হবে ফর ইনিশিয়াল রিসাসিটেশন পারপাস। ঠিক আছে। আচ্ছা, নেক্সট আসি হেমাটোলজি। এইচ মানে হেমাটোলজি। হেমাটোলজি মানে কি, পেশেন্টের কোনো ব্লিডিং আছে কিনা সেটা চেক করতে হবে, হাইপোভলিমিক শক ব্লিডিং আছে কিনা। তারপর তার ব্লাড কাউন্ট দেখতে হবে, হিমোগ্লোবিন কেমন, ব্লাড গ্রুপিংটা আর্জেন্ট পাঠাতে হবে, ব্লাড ট্রান্সফিউশন লাগবে কিনা, এই অ্যাসেসমেন্টগুলো আমার করে নিতে হবে। মানে এইচ আমরা মাথায় রাখবো, এইচ মানে হেমাটোলজিক্যাল অ্যাসেসমেন্ট আমাকে করতে হবে যদি কোনো ক্রিটিক্যালি পেশেন্ট আসে। তারপর আসি ইনফেকশন, যেটা আই মানে ইনফেকশন। সাপোজ একটা পেশেন্ট আমাদের কাছে আসলে হাই ফিভার নিয়ে, যেমন টেম্পারেচার 104, 105, সাধারণত এত বেশি টেম্পারেচার হয় কি করে, সিভিয়ার সেপসিস এত বেশি টেম্পারেচার হয়। আবার এখন যেহেতু ডেঙ্গুর পেশেন্ট, ডেঙ্গুতে কিন্তু প্রথম 4-5 দিন হাই ফিভার নিয়ে পেশেন্ট আসতে পারে, আসতে পারে। আচ্ছা, আমরা আসি যে লাস্ট পোর্শনে, যেমন আমরা শুরু করেছিলাম ইনিশিয়াল রিসাসিটেশনে এ বি সি ডি ই এফ জি এইচ আই পর্যন্ত দেখবো, এটা আমাদের লাস্ট পার্ট অফ চেক আপ। তো আই মানে ইনফেকশন, কোনো ধরনের ইনফেকশন আছে কিনা। তো আই মানে সিভিয়ার, সাপোজ টেম্পারেচার অনেক বেশি, অনেক হাই ফিভার নিয়ে পেশেন্ট আসলো, কাজে টেম্পারেচার কেমন। তারপর ইনফেকশনের মার্কারগুলো আমরা করতে পারি, যেমন আমরা সিআরপি করতে পারি, অ্যাকুট ফেজ প্রোটিন ইনফেকশন লেভেল করতে পারি, ব্লাড কাউন্ট করতে পারি, ব্লাড কালচার করতে পারি, ইনফেকশনের মার্কারগুলো পাঠাবো। তারপর ফিচার্স অফ সেপসিস আছে কিনা। তারপর আমরা যদি এই ধরনের ইনফেকশন সার্চ করি, যদি আমার ব্যাকটেরিয়াল ইনফেকশন মানে চিন্তা করে থাকি, সেক্ষেত্রে আমাকে দ্রুত ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক শুরু করে দিতে হবে। আর যদি ভাইরাল চিন্তা করি, যেমন খুব শর্ট ডিউরেশনের হিস্ট্রির সাথে বডির কাছে মাইল্ড আছে, ফুল এক্সাইন সিমটম আছে, সেক্ষেত্রে ইনিশিয়াল রিসাসিটেশনটা হবে। আগে আমি টেম্পারেচারটা কমাবো, কিছু টেস্ট আর্জেন্ট পাঠাবো। যদি আমার ইনফেকশনের মার্কারটা বেশি থাকে, মানে ব্যাকটেরিয়াল ইনফেকশন, যেমন ডাব্লিউবিসি কাউন্ট বেশি, পলিমোর বেশি, সিআরপি বেশি, তারপর প্রোক্যালসিটোনিন আমরা টেস্ট করি সেটা বেশি, সেক্ষেত্রে তখন অ্যান্টিবায়োটিক দেবো। আদারওয়াইজ যদি আমি কনফার্ম না হই যে ইনফেকশনটা ব্যাকটেরিয়াল হওয়ার সম্ভাবনা কম, ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি, সেক্ষেত্রে আমি অ্যান্টিবায়োটিক আগে শুরু করবো না। ইনিশিয়ালি আমি তাকে রিসাসিটেট করবো, টেম্পারেচারটা কমাবো আর তার সিমটোমেটিক ট্রিটমেন্টটা দেবো। আর ডিউরেশন অফ ট্রিটমেন্টটা ডিপেন্ড করবে পেশেন্টের যে প্রবলেম তার উপরে। সেপসিস হলে আমি 7 থেকে 10 দিন আমাদের প্রোটোকল অনুযায়ী অ্যান্টিবায়োটিক দিব। আর ভাইরাল ইলনেসের ক্ষেত্রে দেখা যায় ইউজুয়ালি খুব দ্রুত পেশেন্ট ইমপ্রুভ করে যায়, সেক্ষেত্রে তার টেম্পারেচার সাবসেট করে যাবে দ্রুত এবং মাইলেজগুলো কমে যাবে। আচ্ছা, আমরা মোটামুটি ইনিশিয়াল রিসাসিটেশনের যে পার্টগুলো ছিল সেগুলো কভার করে এসেছি। তো আমরা আজকে অলরেডি ক্লাসের প্রায় শেষের দিকে চলে এসেছি। এখন আমরা আরো কিছু মানে কথা আলোচনা একটু বলি, তারপর আমরা কোশ্চেন আনসারে চলে যাব। এখন ইনিশিয়াল রিসাসিটেশন আমরা সবাই পারবো তো আশা করি, তাই না? ক্লাসের প্রায় শেষের দিকে সাবসেট করে যাবো দ্রুত। সেপসিস হলে আমি 7 থেকে 10 দিন আমাদের প্রোটোকল অনুযায়ী অ্যান্টিবায়োটিক দিব। আর ভাইরাল ইলনেসের ক্ষেত্রে দেখা যায় আর ডিউরেশন অফ ট্রিটমেন্টটা ডিপেন্ড করবে পেশেন্টের যে প্রবলেম তার উপরে।
সেপসিস হলে আমি 7 থেকে 10 দিন আমাদের প্রোটোকল অনুযায়ী অ্যান্টিবায়োটিক দিব। আর ভাইরাল ইলনেসের ক্ষেত্রে দেখা যায় ইউজুয়ালি খুব দ্রুত পেশেন্ট ইমপ্রুভ করে যায়। সেক্ষেত্রে তার টেম্পারেচার সাবসেট করে যাবে দ্রুত এবং মাইন্ডের গুলো কমে যাবে। আচ্ছা, আমরা মোটামুটি দিব। আর ভাইরাল ইলনেসের ক্ষেত্রে দেখা যায় ইউজুয়ালি খুব ডিউরেশন অফ ট্রিটমেন্টটা ডিপেন্ড হওয়ার সম্ভাবনা বেশি। আমরা টেস্ট করি সেটা বেশি আর্জেন্ট পাঠাবো যদি আমার ইনফেকশনের মার্কারটা বেশি থাকে, মানে ব্যাকটেরিয়াল ইনফেকশন যেমন ডাব্লিউবিসি কাউন্ট বেশি, পলিমোর বেশি, সিআরপি বেশি, তারপর প্রোক্যালসিটোনিন আমরা টেস্ট করি সেটা বেশি, সেক্ষেত্রে তখন অ্যান্টিবায়োটিক দিব। আদারওয়াইজ যদি আমি কনফার্ম না হই যে ইনফেকশনটা ব্যাকটেরিয়াল হওয়ার সম্ভাবনা কম, ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি, সেক্ষেত্রে আমি অ্যান্টিবায়োটিক আগে শুরু করবো না। ইনিশিয়ালি আমি তাকে রেসাসিটেট করবো, টেম্পারেচারটা কমাবো আর তার সিমটোমেটিক ট্রিটমেন্টটা দিব। আর ডিউরেশন অফ ট্রিটমেন্টটা ডিপেন্ড করবে পেশেন্টের যে প্রবলেম তার উপর। সেপসিস হলে আমি 7 থেকে 10 দিন আমাদের প্রোটোকল অনুযায়ী অ্যান্টিবায়োটিক দিব। আর ভাইরাল ইলনেসের ক্ষেত্রে দেখা যায় ইউজুয়ালি খুব দ্রুত পেশেন্ট ইমপ্রুভ করে যায়। সেক্ষেত্রে তার টেম্পারেচার সাবসেট করে যাবে দ্রুত এবং মাইন্ডের গুলো কমে যাবে। আচ্ছা, আমরা মোটামুটি ইনিশিয়াল রিসাসিটেশনের যে পার্টগুলো ছিল সেগুলো কভার করে এসেছি। তো আমরা আজকে অলরেডি ক্লাসের প্রায় শেষের দিকে চলে এসেছি। আরো কিছু মানে কথা একটু বলি, তারপর আমরা কোশ্চেন আনসারে চলে যাব। এখন ইনিশিয়াল রিসাসিটেশন আমরা সবাই পারবো তো আশা করি, তাই না? পেটের পেশেন্ট আসলো, আমি কি কি অ্যাসেস করবো, অ্যাসেস করে তার কজ অনুযায়ী ট্রিটমেন্টটা শুরু করে দেবো। এখন কিছু ড্রাগ নিয়ে আমরা ইমার্জেন্সিতে কনফিউশন থাকি, যেমন অক্সিজেন কখন দিব? সব পেশেন্ট কি খারাপ পেশেন্টই অক্সিজেন দিয়ে দিব? না। সো অক্সিজেন একটা ড্রাগ, অক্সিজেন দিতে হবে প্রপার ডোজ এবং ডিউরেশন মেনটেন করে, মানে কতক্ষণ লাগবে কতটুকু লাগবে সেটা অ্যাসেস করে করে দিতে হবে। আমার পেশেন্টের যদি স্যাচুরেশন ভালো থাকে তাকে শুধু শুধু অক্সিজেন আমি দিব না। ইভেন এমআই এর পেশেন্টের বলা আছে স্যাচুরেশন যদি 94 এর উপরে থাকে তাকে অক্সিজেন না, ঠিক আছে? তারপর আসি যে আমরা অনেক সময় ভুল করি, কি করি, ইমার্জেন্সির কোনো খারাপ পেশেন্ট অস্থিরতা করছে তাকে টক্সিন দিয়ে রাখি। এটা অবশ্যই অনেক ক্ষেত্রে উপকার হয়, যেমন পেশেন্ট পার্টি ঠান্ডা হয় যে না আমরা কিছু না কিছু করছি, কিছু পেশেন্ট অক্সিজেন দেওয়া হয়েছে। কিন্তু আইডিয়ালি সাইন্টিফিক্যালি এটা ঠিক না। পেশেন্টের অক্সিজেন লাগলে তাকে আমরা অক্সিজেন দিব। তারপর আসি ইনিশিয়াল ফ্লুইড। যখন একটা পেশেন্ট আমাদের কাছে খুব খারাপ কন্ডিশন নিয়ে আসে, ফিজিক্যালি পেশেন্ট, আমরা তার পেশেন্ট পালস পাচ্ছি না, পেশেন্ট পাচ্ছি না, একটা ফ্লুইড স্টার্ট করতে হবে। কি ফ্লুইড দেবো আমি জানি না, কি ধরনের রিলেটেড ইনভেনাস আছে আমরা জানি না। সেক্ষেত্রে সেফ ফ্লুইড হচ্ছে আমরা একটা নর্মাল স্যালাইন ইনিশিয়ালি স্টার্ট করে দিব, তারপর তার বায়োকেমিক্যাল রিপোর্টের উপর ভিত্তি করে পরবর্তী স্টেপে যাবে। আচ্ছা, আরেকটা হচ্ছে যে কোনো পেশেন্ট খারাপ হয়ে গেলে, আনরেসপন্সিভ হয়ে গেলে, যদি কার্ডিয়াক অ্যারেস্টে চলে যায়, আমরা অনেক সময় দেখা যায় অ্যাট্রোপিন দিয়ে দিই। কিন্তু যদি পেশেন্টের পালস অ্যাবসেন্ট